মা এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় একবারও পিছন ফিরে তাকায়নি। ড্রয়িং রুমে বসে থাকা বাবার সহকর্মীরা একে অপরে উঠে দাঁড়িয়ে আস্তে করে বিদায় নিলেন। কারো মুখেই কোনো কথা ছিল না। পরিস্থিতিটা এমন এক পর্যায়ে গিয়ে ঠেকলো যে সান্ত্বনা দেওয়ার মতো উপযুক্ত ভাষা কারো জানা ছিল না। ঘরটা মুহূর্তের মধ্যে একদম খালি হয়ে গেল। 3 রুমেই এই মাঝারি সাইজের বাসাটাতে মা যখন ছিল তখন হয়তো অনেক কথা হতো না, কিন্তু একটা জীবন্ত মানুষের উপস্থিতি টের পাওয়া যেত। আজ মা পা বাড়াতেই যেন চারপাশের দেয়ালগুলো হা করে গিলে খেতে আসলো। বাবা সোফায় জড়সড় হয়ে বসে রইল। চশমাটা খুলে হাতের তালুতে নিয়ে কতক্ষণ যে ঘষে ঘষে মুছলো তার কোনো হিসাব নেই। যে লোক লজ্জাকে আড়াল করতে গিয়ে বাবা সারা জীবন নিজের ভেতরের আবেগগুলোকে চেপে রেখেছিল, আজ সেই লোক লজ্জায় যেন বাবাকে জীবন্ত দাফন করে দিয়ে গেল। কলেজের সহকর্মীরা চলে যাওয়ার পর বাবার চোখ দুটো কেমন কাচের মতো স্থির হয়ে রইল। রাত নামলো, ডাইনিং টেবিলে কোনো লাইট জ্বললো না। রান্নাঘর থেকে হাঁড়ি পাতিল নাড়াচাড়ার কোনো শব্দ এলো না। আমি ঘরে বসে দেখছিলাম বাবা ধীর পায়ে রান্নাঘরে গেল। কালকের বাজার করা মাছের থলেটা সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। বাবা নিজে হাতে থলেটা তুলে ডাস্টবিনে ফেললো। তারপর সিস্কের পাশে দাঁড়িয়ে কয়েকটা শুকনো থালা বাসন এই পাশ ওপাশ করলো। কোনোদিন যে মানুষটা এক গ্লাস পানিও নিজের হাতে ঢেলে খায়নি, সে আজ রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে দিক বিদিক হারিয়ে ফেলছিল। পরদিন সকালের দৃশ্যটা আবারও করুন। বাবা কলেজে গেল না। জীবনের প্রথমবার বাবাকে দেখলাম কোনো শারীরিক অসুস্থতা ছাড়াই বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। টেবিলের উপর ইস্ত্রি না করা কলেজের জামাটা তেমনই পরে রইল। মা প্রতিদিন সকালে যে সুগন্ধি সাবানের গন্ধ আর ধোয়া উঠা চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকতো, সেই অভ্যস্ত সকালটা আজ পুরোপুরি অনুপস্থিত। দুপুরের দিকে চাচাদের ফোন আসতে শুরু করলো। গ্রামের চায়ের দোকানে নাকি অলরেডি রটে গেছে, খালেকের বউ তাকে ছেড়ে চলে গেছে। এলাকার যে লোকগুলোর ভয়ে বাবা সারা জীবন শিউরে উঠত, আজ তারাই ফোনে বাবার সাথে সমবেদনা জানানোর নামে কৌতুক করছিল। বাবা ফোনটা বেশিক্ষণ কানে ধরে রাখতে পারলো না। এক পর্যায়ে মোবাইলটা বন্ধ করে টেবিলে রেখে দিল। আমি খেয়াল করলাম বাবা গ্রামের মানুষের এই আলোচনার চেয়েও বেশি ভেঙে পড়েছে অন্য এক কারণে। সেটা হলো মায়ের অনুপস্থিতি। সারা জীবন মা যে নিঃশব্দ সেবাটা দিয়ে এসেছে, খেতে বসার আগে পানির গ্লাস এগিয়ে রাখা, গোসলের পর টয়লেটটা হাতে তুলে দেওয়া, এই অভ্যাসগুলো এখন বাবাকে প্রতি মুহূর্তে কামড়াতে শুরু করেছে। বাবা আসলে বুঝতেই পারেনি শাসন করার আড়ালে সে মায়ের সেবার উপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছিল। 3 দিন কেটে গেল। ঘরটা ধীরে ধীরে নোংরা হতে শুরু করলো। ধুলোর আস্তরণ জমলো সোফার উপর। মা থাকা অবস্থায় যা কোনোদিন দেখা যায়নি। বাবা রাতে ঘুমায় না, শুধু ড্রয়িং রুম থেকে শোবার ঘর পর্যন্ত হেঁটে বেড়ায়। যে মানুষটা কোনোদিন স্ত্রীর সাথে নরম গলায় কথা বলেনি, সে আজ মায়ের ফেলে যাওয়া একটা সাধারণ সুতির শাড়ির আঁচল হাত দিয়ে ধরে অনেকক্ষণ বসে থাকে। আমি আর চুপ থাকতে পারলাম না। বাবার এই অসহায় রূপটা দেখে মনের ভেতরের রাগটা কোথাও যেন একটু নরম হয়ে এলো। লোকটা ভুল করেছে, কিন্তু ভুলের মাসুল দিতে গিয়ে এখন একেবারে ঘুরিয়ে যাচ্ছে। চতুর্থ দিন বিকেলে বাবা যখন বারান্দার গ্রিল ধরে বাইরে তাকিয়েছিল, আমি পিছনে গিয়ে দাঁড়ালাম আর বললাম, বাবা এভাবে আর কতদিন চলবে? বাবা হুট করে ফিরে তাকালো। তার চোখের নিচে কালি জমেছে। গালের দাড়িগুলো না কামানোর কারণে বেশ বড় হয়ে গেছে। শিক্ষক মানুষটার চেহারায় সেই কড়া ভাবটা আর বিন্দুমাত্র অবশিষ্ট নেই। বাবা নিচু গলায় জিজ্ঞেস করলো, তুই তোর মায়ের সাথে কথা বলেছিস শাহেদ? আমি সরাসরি বললাম, বলেছি। মা মামার বাড়িতেই আছে, খুব শান্তিতে আছে বাবা। আইনি কাগজ তৈরি হচ্ছে, মা এবার সত্যি আর ফিরবে না। কথাটা শুনে বাবার মুখের রং এক মুহূর্তে বদলে গেল। গ্রিলটা আরো শক্ত করে চেপে ধরে বলল, আমি কি সত্যি তাকে এত কষ্ট দিয়েছি? আমি তো কোনো অভাব দেইনি রে শাহেদ। আমি বাবার চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি অভাব দাওনি, কিন্তু মানুষ হিসেবে তাকে কোনোদিন ভালোবাসোনি। এলাকার 4টে মূর্খ লোক কি বলবে সেই ভয়ে তুমি নিজের বউকে 18 বছর একটা বন্দি জীবন দিয়েছ। তুমি পাড়ার প্রতিবেশী লোকের জন্য তুমি মায়ের প্রেমিক হয়ে উঠতে পারোনি বাবা। আর আজ সেই লোকগুলোই তোমাকে নিয়ে হেসে কুল পাচ্ছে, আর তুমি ঘরে একা বসে কান্নাকাটি করছো। বাবা মাথা নিচু করে ফেললো, কোনো প্রতিবাদ করলো না। আমি বাবার কাঁধে হাত রেখে বললাম, বাবা মাকে যদি সত্যি ফিরিয়ে আনতে চাও, তবে ওই সরকারি কলেজের প্রফেসরের মুখোশটা খুলে ফেলতে হবে। সমাজের লোক লজ্জার ভয়ে ছেড়ে ফেলতে হবে। তোমাকে আবার সেই 24 বছরের যুবকের মতো ভাবতে হবে, যে একটা নতুন মেয়েকে ভালোবাসার জন্য লড়াই করতে পারে। মাকে ইমপ্রেস করতে হবে, নতুন করে তার মন জয় করতে হবে। বাবা চশমার উপর দিয়ে আমার দিকে কেমন করে জানি তাকালো। চোখ দুটো কিছুটা বড় বড় হয়ে গেল। যেন এই বয়সে এসে এমন কথা শুনবে সে কোনোদিন কল্পনাও করেনি। একজন বাবা তার সন্তানের মুখ থেকে নিজের বউকে ইমপ্রেস করার কথা শুনছে, এটা বাবার কাছে অদ্ভুত ঠিক ছিল। কিন্তু কয়েক মুহূর্ত পর বাবার মুখের সেই অবিশ্বাসের ভাবটা কেটে গেল। চোখের চশমাটা ঠিক করে নিয়ে বাবা একটা দীর্ঘশ্বাস ফেললো। মুখের চেহারায় কোনো অহংকার ছিল না, ছিল না কোনো কৃত্রিম গাম্ভীর্য। স্পষ্ট বোঝা গেল আমার এই প্রস্তাবের লোকটা ভেতরে ভেতরে পুরোপুরি রাজি হয়ে গেছে। বাবা শুকনো গলায় বলল, কিন্তু কিভাবে? সে তো আমার চেহারাও দেখতে চায় না।
আমি হালকা হেসে বললাম, সেই পথ আমি দেখাচ্ছি, কিন্তু তার আগে তোমাকে শপথ করতে হবে। এলাকার লোক কি বললো না বললো তা নিয়ে আর কোনোদিন ভাববে না। বাবা ধীর গতিতে মাথা নাড়লো। 18 বছর ধরে জমে থাকা অহংকারের বরফটা অবশেষে গলতে শুরু করলো। বাবার সম্মতি পাওয়ার পর আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। এতদিন যে মানুষটা শুধু আদেশ দিতে অভ্যস্ত ছিল, সে আজ শিক্ষানবিশের মতো আমার সামনে বসে রইল। বাবার ভেতরের সেই কড়া প্রফেসরের ভাবটা এক নিমিষে উধাও হয়ে গেছে। সেখানে জায়গা করে নিয়েছে একজন স্ত্রীর জন্য ভুগতে থাকা 45 বছরের পুরুষ, যে নিজের স্ত্রীকে নতুন করে ফিরে পেতে চায়। আমি ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলাম। বাবাকে ইশারা করে পাশে বসতে বললাম। বাবা ধীর পায়ে এসে বসলো। আমি বললাম, শোনো বাবা, মা এতদিন শুধু একটা জিনিসেরই অভাব বোধ করেছে, তোমার মুখ থেকে দুটো ভালো কথা। শাড়ি গয়না তো তুমি আগেও দিতে, কিন্তু কখনো তার পেছনের আবেগটা ছিল না। এখন তোমাকে ফোন দিয়ে মায়ের সাথে কথা বলতে হবে। বাবা আটকে উঠে বলল, এখনই ফোন করব? সে যদি ফোন কেটে দেয় বা রিসিভ না করে? আমি বললাম, কেটে দিলে দিক, তাও তো চেষ্টাটা হলো। তুমি নিজের ফোনটা বের করো। বাবা পকেট থেকে ফোনটা বের করলো। হাতটা হালকা কাঁপছিল। আমি ডায়াল প্যাড খুলে মায়ের নম্বরটা তুলে বাবার হাতে দিয়ে বললাম, ফোনটা কানে দিয়ে তুমি একদম সাধারণ কথা বলবে, কোনো ঝগড়া না, কোনো যুক্তি দাঁড় করানো কথা না, শুধু জিজ্ঞেস করবে সে কেমন আছে। আর একটা কথা, কলেজের কথা টেনে আনবে। বাবা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কলেজের কথা কেন? আমি হালকা হেসে বললাম, বলবে যে কলেজে ক্লাসে পড়াতে গেলে নাকি ইদানিং বইয়ের পাতার বদলে তোমার মুখটা ভেসে ওঠে। বাবা চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, তুই আমাকে দিয়ে এসব কি বলাচ্ছিস শাহিদ? এই বয়সে এসে আমার এইসব ডায়লগ বলা সাজে? আমি বললাম, তুমি কি মাকে ফেরত চাও, নাকি আবার সেই লোক লজ্জার দোহাই দিয়ে একা একা বসে থাকবে? বাবার মুখটা আবার নিচু হয়ে গেল। ফোনটা কানে চেপে ধরলো। লাউডস্পিকার অন করা ছিল না, কিন্তু রিং হওয়ার শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। 3 বার রিং হওয়ার পর উপাস থেকে মা ফোন রিসিভ করলো, তবে কোনো কথা বলল না, একদম নিস্তব্ধ। বাবা গলার ভেতরে থুতু গিলে একটু কেশে নিল, তারপর বলল, রুকসানা শুনছো? উপাস থেকে মামার বাড়ির হালকা গুঞ্জন শোনা গেল, কিন্তু মায়ের কোনো জবাব নেই। বাবা একটু শক্ত হয়ে বসে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলো, কেমন আছো, খেয়েছো কি, শরীরটা ভালো আছে তো? উপাসে নীরবতা অব্যাহত রইল। মা হয়তো বিশ্বাসই করতে পারছিল না যে এই মানুষটা সত্যি তাকে এসব কথা জিজ্ঞেস করছে। বাবা একটু বিরতি দিল, আমার দিকে তাকালো। আমি হাত দিয়ে ইশারা করলাম আসল কথাটা বলতে। বাবা একটা গভীর শ্বাস নিয়ে বলতে লাগলো, আসলে আজ কলেজে ক্লাসে দাঁড়িয়েছিলাম, টেবিলের উপর বই খোলা ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, বইয়ের পাতাগুলোর দিকে তাকিয়ে আমি ক্লাসে কিছুই দেখতে পারলাম না। সারাক্ষণ বইয়ের মধ্যে শুধু তোমার মুখটাই ভেসে উঠছিল। এতগুলো বছর পর তোমাকে কোনোদিন বুঝে উঠেনি রুকসানা। কথাটা শেষ করে বাবা 1 সেকেন্ড না দাঁড়িয়ে ফোনের লাল বোতামটা চেপে কল কেটে দিল। বাবার কপালে পুরো ঘাম জমে গেছে। লোকটা বুক হাঁপাতে হাঁপাতে চশমাটা আবার খুলে ফেললো। আমি হেসে ফেললাম আর বললাম, কলটা কেটে দিলে কেন? মা কি বলে শুনোইনি তো? বাবা ঘেমে একাকার হয়ে বলল, না না, আর নেওয়া যাচ্ছিল না, বুকটা থকথক করছিল। জীবনে প্রথমবার এমন কথা বললাম। আমি বুঝতে পারলাম প্রথম পদক্ষেপ হিসেবে এটুকু যথেষ্ট। মা যে ওপাশে কতটা অবাক হয়েছে তা অনুমান করতে আমার কষ্ট হলো না। 18 বছর ধরে যে লোকটা একটা মিষ্টি কথা বলেনি, তার মুখ থেকে এমন একটা বাক্য শুনে মা নিশ্চয়ই হতবাক হয়ে বসে আছে। পরদিন সকালে আমি নতুন একটা পরিকল্পনা করলাম। মাকে শুধু ফোনে মিষ্টি কথা বললেই হবে না, কাজের মাধ্যমে দেখাতে হবে যে বাবা সত্যি বদলাচ্ছে। আমি বাবার ল্যাপটপটা নিয়ে ড্রয়িং রুমে আসলাম। বাবাকে বললাম, বাবা মায়ের সবচেয়ে পছন্দের রং কোনটা বলো তো? বাবা একটু ভেবে বলল, সবুজ রং ও বেশি পছন্দ করে মনে হয়, আর ওই জামদানি টাইপের শাড়িগুলো বেশি পরে। আমি অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে বললাম, তার মানে তুমি জানতে মা কি পছন্দ করে? বাবা অপরাধীর মতো মাথা নিচু করে বলল, জানতাম রে শাহেদ, কিন্তু কখনো বলা হয়নি বা নিজ থেকে কিছু কিনে দেওয়া হয়নি। দোকানে গেলে নর্মাল যা চোখে পড়তো তাই কিনে আনতাম। আমি বললাম, তাহলে আজ সেই ভুল শুধরাতে হবে। আমি অনলাইন শপিং এর একটা ভালো ওয়েবসাইট খুললাম। সেখানে বেশ কিছু সুন্দর আসল ঢাকার জামদানি শাড়ির কালেকশন ছিল। বাবার সামনে ধরে বললাম, এখান থেকে মায়ের জন্য একদম গাঢ় সবুজ রঙের সুন্দর একটা জামদানি শাড়ি পছন্দ করো। বাবা চশমাটা নাকের উপর একটু নামিয়ে বেশ মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। 4-5টা শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে দেখার পর একটা খুব সুন্দর কাজের শাড়ির উপর গিয়ে আঙ্গুল রাখলো আর বলল, এটা খুব ভালো লাগছে রে শাহিদ, আঁচলের কাজটা তোর মায়ের পছন্দের মতো। আমি অনলাইনে শাড়িটার অর্ডার কনফার্ম করলাম। ডেলিভারি অ্যাড্রেস দিলাম মামার বাড়ির ঠিকানা, আর মেসেজের জায়গায় লিখে দিলাম 18 বছর ধরে লোকলজ্জার ভয়ে যা বলতে পারিনি আজ এই শাড়ির সাথে পাঠালাম। সময় দিলে কি একবার আমার এই ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ দেবে? অর্ডার সম্পন্ন হওয়ার পর বাবা আমার দিকে তাকিয়ে এরকম ইতস্তত করে বলল, তোর মামার বাড়ির এলাকার লোকজন কিন্তু বেশ কড়া। কুরিয়ারের লোক যখন পার্সেল নিয়ে যাবে সবাই তো দেখবে, তোর মামা মামিরা আবার কি মনে করবে? আমি বাবার দিকে তাকিয়ে শক্ত গলায় বললাম, বাবা আবার লোকলজ্জা? বাবা মুখটা মুহূর্তে বদলে গেল। একটু থেমে বাবা নিজের ভুল বুঝতে পারলো। তারপর একটা মৃদু হাসি দিয়ে বলল, না একদম না, লোকে যা বলার বলুক, আমি আমার স্ত্রীকে শাড়ি পাঠিয়েছি, এতে কারো কাছে কৈফিয়ত দেওয়ার কিছু নেই। কথাটা শুনে
আমার ভেতরেও একটা প্রশান্তি এলো। মানুষটা পরিবর্তন হতে শুরু করেছে। এতদিন যে দেয়ালটা বাবা নিজের চারপাশে তুলে রেখেছিল সেটা ইট বাই ইট ভাঙছে। 2 দিন পর বিকেল বেলা আমরা দুইজন ঘরে বসে আছি, এমন সময় আমার ফোনে মায়ের নম্বর থেকে কল এলো। আমি স্পিকার অন করে ফোনটা রিসিভ করলাম। আমি স্বাভাবিক গলায় বললাম, হ্যাঁ মা বলো। ওপাশ থেকে মায়ের গলা ভেসে এলো, কিন্তু গলাটা যেন কেমন ভারাক্রান্ত, আবার তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি মেশানো। মা বলল, শাহেদ তোর বাবা এই শাড়িটা পাঠিয়েছে। আমি বাবার দিকে তাকালাম। বাবা আমার দিকে তাকিয়ে মাথা নাড়লো, চোখ দিয়ে আকুতি ঝরছে। আমি বললাম, হ্যাঁ মা, বাবা নিজের পছন্দ করে অনলাইন থেকে অর্ডার পাঠিয়েছে। সাথে কোনো মেসেজ আছে? মা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব নিচু গলায় বলল, তোর বাবা এসব নাটক কেন করছে বলতো? এই বয়সে এসে আবার এসব কিসের ভণ্ডামি? মায়ের কথায় রাগ ছিল, কিন্তু সেই রাগের গভীরতার পেছনে একটা চমকে যাওয়ার ছাপও ছিল। মা নিশ্চয়ই চিঠিটা পড়েছে। আমি বাবাকে চোখের ইশারায় কথা বলতে বললাম। বাবা এবার আর পেছালো না, ফোনটা নিজের হাতে নিয়ে সোজা কানে দিল। বাবা খুব স্থির কিন্তু মার্জিত গলায় বলল, রুকসানা, এটা নাটক না। 18 বছর ধরে তোমাকে যে অপমান আর অবহেলা দিয়ে এসেছি সেটার সামনে এই শাড়িটা কিছুই না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আর কোনোদিন ফিরেও না আসো, তবু আমি আর আগের সে পুরনো খালেক হব না। এলাকার লোক কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি শুধু শাড়িটা পরে একবার তোমার এই খামখেয়ালি স্বামীকে ক্ষমা করার কথা ভাবো। কথাটা শেষ করে বাবা আর ফোন কাটলো না, শান্ত হয়ে মায়ের উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলো। ওপাশে মায়ের দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। বহু বছর পর মা হয়তো আবার সেই মানুষটাকে আবিষ্কার করছিল, যাকে সে একসময় নিজের প্রেমিক হিসেবে পাওয়ার স্বপ্ন দেখেছিল। গল্পের এই পর্বটি কেমন লাগলো জানাবেন, আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।